আমাদের দেশে অনেক তরুণ নতুন উদ্যোক্তারা রয়েছে যাদের একটি স্বপ্ন যে নিজের প্রোডাক্ট নিজে তৈরি করবে এবং সেই প্রোডাক্ট সে মার্কেটিং করে সমগ্র বাংলাদেশে বিক্রি করবে এবং তার পাশাপাশি সে ছোট থেকে বড় হবে, এরকম একটি স্বপ্ন কিন্তু দেখে আমাদের দেশের তরুণ ও নতুন উদ্যোক্তারা। তো সেই সমস্ত তরুণ ও নতুন উদ্যোক্তাদের আমি বলবো যে আপনি এই ভিডিওটি একটু মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে পারেন। কেন? কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে আইডিয়া দিব যে কিভাবে আপনি ধান থেকে সুগন্ধি পোলাওর চাউলের প্যাকেটজাত, মোড়কজাত ও বাজারজাত করবেন। একদম A to Z থাকবে এই ভিডিওতে। আপনি শুধু এই ভিডিও থেকে আইডিয়াই পাবেন না, আপনি এই ভিডিও থেকে সম্পূর্ণ এই ব্যবসাটি শিখতে পারবেন। তো দেখুন, আপনি যখন ডিসাইড করলেন যে আপনি এই পোলাওর চাউল নিয়ে ব্যবসাটা করবেন, ঠিক আছে, তার জন্য সর্বপ্রথম আপনাকে এই পোলাওর চাউল যে সম্পূর্ণ যে একটি প্রক্রিয়া, যেমন আপনাকে এই চাউলটা ভাঙাতে হবে, এই চাউলটা আপনাকে প্যাকেট করতে হবে, মোড়কজাত করতে হবে, তারপরে আপনাকে বাজারজাত করতে হবে বা মার্কেটিং করতে হবে, তাই না? তো এই যে পুরো প্রক্রিয়াটা, এটা করার জন্য আপনাকে সর্বপ্রথম ছোট একটি ফ্যাক্টরি অথবা কারখানা যেরকমই হোক না কেন দিতে তো হবে। আর তার জন্য দেখা গেল যে আপনাকে মিনিমাম 20 ফিট বাই 30 ফিট একটি ঘরের প্রয়োজন রয়েছে, যেখানে আপনি ছোট পরিসরে একটি কারখানা দিবেন। এখন এই ঘরটা আপনি আপনার নিজের বাড়ি থেকেও নিতে পারেন, যদি আপনার খালি জমি থাকে আপনি সেখানে করে নিলেন, অথবা যদি ঘর যদি অলরেডি থাকে এই মেজারমেন্টের 20 ফিট বাই 30 ফিট, তাহলে সেখানে আপনি এই ব্যবসাটা শুরু করে দিতে পারেন। হ্যাঁ, আবার দেখা গেলো যে আপনার খালি জমিও নেই, আবার আপনার কোনো ঘরও নেই। তো সেক্ষেত্রে দেখা গেলো যে আপনি অনেক জায়গায় দেখবেন যে বিভিন্ন বাজারে বা বিভিন্ন জায়গায় আপনার এই যে মার্কেট মালিকরা বড় বড় গোডাউন ভাড়া দেয়, বা রেডি ঘর ভাড়া দেয়। হ্যাঁ, তো সেটার মেজারমেন্ট যদি আপনার 20 ফিট বাই 30 ফিট হয়, তাহলে আপনি সেটা ভাড়া নিয়েও সেখানে আপনি এই ব্যবসা করার জন্য কারখানা দিতে পারেন, ঠিক আছে? সেই ঘরের মধ্যে আপনি এই ব্যবসাটা করার জন্য সর্বপ্রথম আপনাকে নিজস্ব একটি মেশিন বসাতে হবে, নিজস্ব একটি মেশিন বসাতে হবে। তো দেখুন, এই যে আপনি পোলাও চাউলের ব্যবসাটা যে করবেন, এটার জন্য কিন্তু ওই যে আপনার আগের যে অ্যানালগ মেশিনগুলি বা হোল্ড মেশিনগুলি, এগুলি কিন্তু বসানো যাবে না। বর্তমানে আপনার এই যে অটো মেশিনগুলি রয়েছে এই পোলাও চাউল ভাঙানোর জন্য, তারপরে এমনিতে চাউল ভাঙানোর জন্য যে অটো রাইস মিল আমরা বলি, এই অটো মেশিনগুলি ক্রয় করতে হবে, ঠিক আছে? তো এই অটো মেশিন সম্পর্কে আমি আলাদা সম্পূর্ণ একটি A to Z ভিডিও দিব। কারণ এই যে মেশিনটি, এটি কিন্তু আপনার দেখা গেলো যে ভয় পাওয়ার কিছু নেই, আহামরি কোনো দাম হবে না। আপনি দেখা গেলো যে 1,20,000 থেকে 1.5 লক্ষ টাকার মতন যদি বাজেট রাখেন, তাহলে আপনি সুন্দরভাবে এই মেশিনটা ক্রয় করতে পারবেন, ঠিক আছে? এখন আপনার যে কাজটি সেটি হচ্ছে যে আপনি যে পোলাওর চাউল নিয়ে ব্যবসাটা করবেন, আপনাকে এই পোলাওর চাউলের যে ধানটা, এটা আপনাকে ক্রয় করতে হবে। তো এই যে ধানটা, এটা আপনি সিজনে একদম 12 মাসেরটা ক্রয় করতে পারেন। আপনি এই সিজনে ক্রয় করবেন, 12 মাস আপনি সেই ধান থেকে পোলাওর চাউল বিক্রি করবেন, এরকমভাবে ক্রয় করতে পারেন। এবং দেখা গেলো যে আপনি যদি আপনার যদি পুঁজির সমস্যা থাকে, যে আপনি 12 মাসেরটা এক চান্সে আপনি ক্রয় করতে পারতেছেন না, তাহলে আপনি বছরে 4 বার ক্রয় করতে পারেন। সিজনে আপনি 3 মাসের জন্য ক্রয় করলেন, তারপরে বাকি যে 9 মাস, সেই বাকি 9 মাসে আপনি আরও 3 বার ক্রয় করলেন, এই টোটাল বছরে 4 বার ক্রয় করলেন। এখন এই ধানগুলি আপনি সিজনে কোন কোন জেলা থেকে ক্রয় করবেন, তাই না? তো দেখুন, এই পোলাওর চাউলের যে ধানটা, এটা কিন্তু আমাদের বাংলাদেশের বিখ্যাত কিছু জেলা রয়েছে। তার মধ্যে দেখা গেল যে আপনার দিনাজপুর জেলাটা রয়েছে। এই দিনাজপুর জেলাতে কিন্তু ইউজ পরিমাণ আপনার এই পোলাওর চাউলের ধান হয়ে থাকে কালোজিরা এবং চিনিগুড়া, ঠিক আছে? তো কালোজিরা ধানটা আমাদের দেশে প্রচলিতভাবে অতটা দেখা গেলো যে নেই, ধরতে গেলে অনেকটাই একদম উদাও হয়ে গেছে। এখন চিনিগুড়া চাউলের মূলত প্রচলন। তো যাই হোক, আপনি যদি কালোজিরা পান, সেটাও আপনি নিয়ে আসতে পারেন, তবে আপনার মূল ব্যবসাটা থাকবে হচ্ছে চিনিগুড়া চাউলেরই। তো এই ধানগুলি চিনিগুড়া ধানগুলি আপনাকে ওই দিনাজপুর জেলা থেকে আপনি ক্রয় করতে পারেন। তার পাশাপাশি রাজশাহী রয়েছে, আর নওগাঁ তো জানেনই, নওগাঁ আপনার আমাদের এই চাউলের জন্য বা ধানের জন্য বিখ্যাত, আপনি নওগাঁ থেকেও ক্রয় করতে পারেন। হ্যাঁ, এছাড়াও আরও বিভিন্ন জেলা রয়েছে, যেমন সিরাজগঞ্জ রয়েছে, বগুড়া রয়েছে, বরিশাল রয়েছে। এই সমস্ত জেলা থেকেও কিন্তু আপনার এই যে পোলাওর চাউলের যে চিনিগুড়া ধানটা, এটা কিন্তু ক্রয় করা যায়। তো আপনি যে সমস্ত জেলা ভালো, আপনি সেই সমস্ত জেলা থেকে বেছে বেছে ক্রয় করলেন, এটা কোনো প্রবলেম নেই। বাট সেই সমস্ত জেলা থেকে আপনাকে সিজনে ধানগুলি ক্রয় করে পরিবহন করে আপনার গন্তব্যে নিয়ে আসতে হবে। হ্যাঁ, এখন আপনি যেখান থেকে ধানগুলি ক্রয় করবেন, সেই ধানগুলি তো আপনি শুকনা ক্রয় করবেনই, বাট এটা আপনি যখন নিয়ে আসবেন, তখন আবার আপনাকে আরও ভালোভাবে কিন্তু শুকাতে হবে। এটা মনে রাখবেন যে আরও ভালোভাবে শুকাতে হবে। আপনার ধানটা যদি কোনোভাবে যদি একটু শুকনা কম থাকে, তখন এখানে কি ঘটবে,
তখন ঘটবে হচ্ছে যে আপনি এই ধানগুলি যখন আপনার সেই মেশিনের মধ্যে আপনি দিবেন, তখন এই ধানটা একটু নরম থাকাতে বা শুকনা কম থাকাতে এই ধানটা মেশিন ভেঙে ফেলবে। মানে ওই যে চাউলটা, মানে পোলাওর যে চাউলটা, এটা ভেঙে ফেলবে ওই নরম থাকাতে। আর যখন আপনি একদম টনটনা শুকনা করে কিন্তু মেশিনের মধ্যে যখন দিবেন, তখন আপনার ওই মেশিন আপনার চাউলটা আর ভাঙতে পারবে না, ঠিক আছে, একদম আস্তে আস্তে রেখে দিবে। তাহলে এটার যে পার্থক্যটা বা এটার যে সুফলটা, সেটা কিন্তু সুন্দর বুঝতে পেরেছেন। এখন আপনার যে কাজটি সেটি হচ্ছে যে আপনার সেই ক্রয়কৃত মেশিনের মধ্যে এখন আপনার এই ধানগুলি আপনি ভাঙাবেন। ভাঙিয়ে এই যে আপনি চাউলটা বের করতেছেন, মানে পোলাওর চাউলটা যে বের করতেছেন, এই চাউল থেকে আপনি একদিকে যেমন প্যাকেটজাত করবেন, তার পাশাপাশি আপনি 50 কেজির বস্তাজাত করবেন। মানে খোলা চাউল আমরা যেটা বলি, বাজারে দেখবেন যে আপনি 50 কেজির বিভিন্ন কোম্পানির কিন্তু চাউল রয়েছে, 50 কেজির প্যাকেটজাতের পাশাপাশি 50 কেজির বস্তাও রয়েছে। আমি নাম বলতেছি না, নাম বললে আবার ওই যে অ্যাডভাইস হয়ে যাবে, তো সেই সমস্ত পোলাওর চাউল কোম্পানির নাম বলতেছি না। এখন আপনার একদিকে যেমন প্যাকেটজাত থাকবে, আরেকদিকে আপনি 50 কেজির বস্তাও রাখবেন। দুটিই আপনি মার্কেটিং করে বিক্রি করবেন, বাজারজাত করবেন, ঠিক আছে। এই যে আপনি প্যাকেটজাত করবেন, তো এই যে প্যাকেটের উপরে যে লেখাগুলি বা লোগোগুলি বা নাম ঠিকানা ইত্যাদি ইত্যাদি, হ্যাঁ, আমরা যেমন বিভিন্ন কোম্পানির পোলাওর চাউলের প্যাকেটের উপরে যেমন বিভিন্ন লেখা দেখি না, যে ফ্যাক্টরির ঠিকানা, তারপরে পোলাওর চাউলের যে ব্র্যান্ডের নামটা, তাছাড়া দেখা গেলো যে বিভিন্ন লোগো, ফুল গাছ, এই সেই হ্যান ত্যান, ধান ক্ষেতের ছবি টবি, এই যে প্যাকেটের যে একটি ডিজাইন, তো এটা কিন্তু আপনাকে করতে হবে। তো দেখুন, এই যে প্যাকেটের যে ডিজাইনটা বা প্যাকেটটা, এটা দেখালো যে আপনি নতুন অবস্থায় আপনার এই মেশিনটা ক্রয় করার প্রয়োজন নেই। আপনি বিভিন্ন ছোট বড় ফ্যাক্টরি রয়েছে, সাবকন্ট্রাক্ট ফ্যাক্টরি রয়েছে, লোকাল ফ্যাক্টরি রয়েছে, এই সমস্ত আপনার এই যে প্যাকেটিং যে ফ্যাক্টরিগুলি, প্যাকেজিং বলি আমরা, এই ফ্যাক্টরি থেকে আপনার এই প্যাকেটগুলি আপনি বানিয়ে নিয়ে আসবেন। আপনি যদি তাদেরকে সুন্দরভাবে যদি সব কিছু দিয়ে দেন, যে আমার প্যাকেটের লোগো হবে এইটা, নাম হবে এইটা, ছবি হবে এইটা, ঠিকানা হবে এইটা, হ্যাঁ, বা কিউআর কোড হবে এইটা, ইত্যাদি ইত্যাদি যা কিছু আছে সব কিছু তারাই বসিয়ে দিবে। আপনি জাস্ট খালি তাদেরকে আপনি বলবেন যে এইভাবে এইভাবে আমার প্যাকেটটা হতে হবে, ঠিক আছে। তাহলে সেখান থেকে আপনি দেখা হলো যে যত পিস প্যাকেট আপনার দরকার পড়ে, আপনি তত পিস প্যাকেট কিন্তু আপনি ফার্স্ট টাইম বানিয়ে নিয়ে আসলেন। বড় বড় কোম্পানিরা কিন্তু বিভিন্ন জায়গা থেকে করিয়ে নিয়ে আসে, এবং এই প্যাকেটটা যখন আপনি করিয়ে নিয়ে আসলেন, তার পাশাপাশি আপনি একটি মেশিন শুধুমাত্র ক্রয় করবেন। আপনি যখন পোলাওর চাউলটা প্যাকেটের মধ্যে ভরবেন, তো ভরার পরে সেটার মুখটা কিন্তু মারতে হয়, হ্যাঁ, মুখটা মেরে তারপরে সেই প্যাকেটের গায়ে যেমন আপনার এক্সপায়ার ডেট, হ্যাঁ, উৎপাদন ডেট, মূল্য, এই সেই হ্যান ত্যান, এই লেখাটা এবং এই যে মুখ মারার কাজটা, এটা শুধুমাত্র আপনার আরেকটি মেশিন করে। আপনি এই মেশিনটি ক্রয় করতে পারেন। তো সেই মেশিনটির নাম হচ্ছে আপনার ব্র্যান্ড সিলার মেশিন। জাস্ট আপনি এই একটি মেশিন কিনলেই আপনার কিন্তু হয়ে যাচ্ছে, ঠিক আছে। এখন আপনি এই যে পোলাওর চাউলের প্যাকেটজাত এবং বস্তারজাতটা কিভাবে বিক্রি করবেন, দেখুন, আপনাকে সর্বপ্রথম আপনার স্থানীয় বাজার থেকে শুরু করতে হবে, কারণ আপনি একজন নতুন তরুণ উদ্যোক্তা। তারপরে আপনি থানা পর্যায়ে যান, তারপরে আপনার জেলাভিত্তিক যতগুলি থানা রয়েছে প্রত্যেকটা থানায় থানায় আপনি পৌঁছান, আপনার এই চাউল নিয়ে মার্কেটিং করেন। আপনি এক থানা থেকে আরেক থানায় চলে যাবেন, সেখানে যদি আপনি চাউলের অর্ডার কাটতে পারেন এবং বুঝিয়ে যদি আপনি দোকানদারকে দিতে পারেন, সেটা 10 পিস 20 পিস হোক না কেন, প্রয়োজনে আপনি একটি মোটর সাইকেল দিয়ে হলেও সেই আরেক থানায় গিয়ে আপনার চাউলগুলি পৌঁছে দিয়ে আসবেন, বিক্রি করে আসবেন। আপনার প্রথম কথা হচ্ছে আপনাকে প্রচার করতে হবে। আপনি যে একটি ইচ্ছা নিয়ে ভালো মানের প্রোডাক্ট তৈরি করলেন, এই যে চাউলটা, এটা তো আপনাকে মানুষকে আগে দিতে হবে, খাওয়াতে হবে, তাই না? মানুষ খেয়ে তো আপনাকে ফিডব্যাক দিবে। এখন যেভাবেই হোক না কেন আমাকে এটা পৌঁছাতে হবে মানুষের ঘরে, মানুষের হাতে হাতে পৌঁছাতে হবে। এটা হচ্ছে আমার প্রথম লক্ষ্য। আমার জিনিসটা ভালো নাকি মন্দ সেটা যদি আমি মানুষের কাছে দিতেই না পারি, তাহলে এটার রেজাল্ট আমি কিভাবে পাবো, তাই না? আর এর জন্য আমাকে আগে সর্বপ্রথম মানুষের কাছে পৌঁছাতে হবে। এক সময় আপনার এই চাউল আপনি বাংলাদেশের 64 জেলাতেই থানা পর্যায়ে আপনি ডিলার নিয়োগ দিতে পারবেন, কারণ আপনার একটি বিশ্বাস জন্ম হয়ে গেছে যে আমার এই চাউলটা নিয়ে আমি আমার জেলার ভিতরেই সাকসেস হয়েছি। আজকে আপনি একটি প্রোডাক্ট নিয়ে এই ব্যবসার যাত্রা শুরু করলেন, কিন্তু এমনও এক সময় আসতে পারে যে আপনি শুধুমাত্র একটি প্রোডাক্ট নয়, এই একটি প্রোডাক্টের পাশাপাশি আপনি আরও একাধিক প্রোডাক্ট বের করে ফেলছেন এবং সেই প্রোডাক্টগুলিও আপনি এইভাবে মার্কেটিং করে বিক্রি করতেছেন। এখন আসি যে এই ব্যবসাটি করার জন্য আপনার কি কি লাইসেন্সের প্রয়োজন রয়েছে। যেহেতু আপনি এই পোলাওর চাউলের প্যাকেটজাত করবেন, মোড়কজাত করবেন, বাজারজাত করবেন, তাই না? তার মানে এখানে আপনার বিএসটিআই লাইসেন্স লাগবে, এবং দ্বিতীয় যে লাইসেন্সটি সেটি হচ্ছে আপনার একটি ট্রেড লাইসেন্স করতে হবে।
এই দুটি লাইসেন্স হলে আপনি এই ব্যবসাটি সুন্দরভাবে কিন্তু করতে পারবেন বুক ফুলিয়ে। এখন যদি আমরা আসি এই ব্যবসার লস এবং লাভ প্রসঙ্গে, তো দেখুন আমরা প্রথমে লাভ প্রসঙ্গে আলোচনা করি। আপনি যখন সর্বপ্রথম এই পোলাওর চাউলের ধান ক্রয় করবেন, সেই ধান ক্রয় করা থেকে শুরু করে সেটা নিয়ে আসা পর্যন্ত যে পরিবহন খরচটা হবে এবং সেইখানকার আপনার ব্যক্তিগত একটি যাতায়াত খরচ রয়েছে ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধরনের খরচ কিন্তু হতে পারে। সেখানে আপনি থাকবেন, সেখানে আপনি খাবেন, আসা যাওয়া ইত্যাদি। এবং এই ধানটা আপনার এখানে নিয়ে আসবেন, সেটা আপনি রোদ্রে দিবেন, এখানে ওয়ার্কার খরচ রয়েছে, আপনি সেই ধানটা আবার ভাঙ্গাবেন, বিদ্যুৎ বিল রয়েছে, কর্মচারী রয়েছে, প্যাকেট, মোড়ক ইত্যাদি ইত্যাদি। এক কথায় অল এভরিথিং খরচ বাদ দিয়ে, যেহেতু এটা আপনার নিজের প্রোডাক্ট, আপনি নিজে উৎপাদন করতেছেন, এখানে আপনি সব কিছু কাস্টমাইজ করবেন, সেক্ষেত্রে দেখা গেলো যে অল এভরিথিং বাদ দিয়ে আপনি 1 কেজি চাউলে 10 থেকে 15 টাকা আপনি লাভ রেখে আপনি মার্কেটে সেল করলেন, ঠিক আছে। এখন আমি যেটা বলতেছি এখান থেকে কম বেশি হতে পারে, হয়তো বা 5 টাকাও হতে পারে, আবার এর চাইতে বেশিও হতে পারে। এটা ফিক্সড কোনো কথা নয়, আমি জাস্ট একটু উদাহরণ দিলাম যে আপনি 10 থেকে 15 টাকা লাভ রেখে বিক্রি করতে পারেন। তবে আপনি যখন এই ব্যবসাটি শুরু করবেন তখন আপনাকে সর্বদা মনে রাখতে হবে যে আমি আমার মাল কিভাবে সেল করব। দেখুন, আপনি যদি 1 কেজি পোলাওর চাউলে যদি 1 টাকাও যদি প্রফিট রাখেন, এখন আপনি যদি দৈনিক 2000 কেজি চাউল বিক্রি করেন আপনার সেই কারখানা থেকে, তাহলে অবস্থাটা কেমন হবে? তাহলে আপনাকে সর্বপ্রথম বিক্রির দিকে, সেলের দিকে, মার্কেটিংয়ের দিকে মনোযোগী হতে হবে, প্রফিটের দিকে নয়। এখন আমরা যদি আসি যে লসের ক্ষেত্রে, যে আপনি যখন সিজনে ধানটা ক্রয় করে আপনি 12 মাস যখন বিক্রি করবেন, তখন ওই যে ধানের যে দামটা এটা যদি ধীরে ধীরে একটু একটু বাড়তে থাকে, তাহলে এইখানে আবার চাউলের দামটা বাড়বে, আর চাউলের দামটা যখন বাড়বে তখন আপনার এই যে প্রফিটের যে বিষয়টা এটাও একটু একটু করে বাড়তে থাকবে। ধরেন আপনি আজকে মার্কেটে বিক্রি করতেছেন 41 টাকা কেজি চাউল, মানে মার্কেটে আপনি 141 টাকা কেজি চাউল বিক্রি করতেছেন দোকানিদের কাছে। এখন হঠাৎ করে আপনার লুজ চাউলের দাম বেড়ে গেছে এবং ধানের দাম বেড়ে গেছে, সেক্ষেত্রে প্যাকেটজাত চাউলের দামটাও কিন্তু বেড়ে যাবে। তাহলে আপনি কালকে থেকে অথবা 3 দিন পরে অথবা 4 দিন পরে আবার দেখা গেল যে 43 টাকা করে অর্ডার করতেছেন বা 43 টাকা করে আপনি মার্কেটে সেল করতেছেন। হ্যাঁ, সেটা আপনার ওই 50 কেজির বস্তা হোক, প্যাকেটজাত বস্তা হোক, মানে 2 সেক্টরে আপনার 2 টাকা 3 টাকা করে কিন্তু বেড়ে গিয়েছে। তাহলে এইভাবে কিন্তু আপনার প্রফিটটা বেড়ে যেতে পারে যদি আপনার এই যে ধানের দামটা যদি বেড়ে যায়। আবার দেখা গেল যে আপনি সিজনে 2000 টাকা মন ধান ক্রয় করেছিলেন, সেই ধানটা আবার কিছুদিন পর দেখা গেলো যে দাম না বেড়ে উল্টো আরও কমে গেছে, মানে এখন 1500 টাকা মন হয়ে গেছে ফর এক্সাম্পল। তাহলে 1500 টাকা মন যদি হয়ে যায়, তাহলে আপনার ধানের দামটা যেহেতু কমে গেল, তার মানে এখন চাউলের দামটাও কমে যাবে, আর চাউলের দামটা যখন কমে যাবে তখন আপনাকেও কম রেটে বিক্রি করতে হবে। তাহলে দেখা গেল যে আপনার এই যে 2000 টাকা মন যে আপনি ক্রয় করেছিলেন, এখানে আপনি যদি 141 টাকা কেজি যদি চাউলটা বিক্রি করেন, তাহলে এখানে আপনার প্রফিট হয়। এখন যেহেতু ধানের দামটা কমে গেছে, চাউলের দামটা কমে গেছে, তার মানে এখন 41 টাকা নয়, এখন আপনাকে 35 টাকায় সেল করতে হবে। তাহলে এখানে আবার আপনার ওই যে কেজি প্রতি গিয়ে 5 টাকা 6 টাকা করে কিন্তু লস হয়ে গেল। আবার মন প্রতি যদি আপনি হিসাব করেন, তাহলে মন যদি এখন 1500 হয়, আপনি যদি 2000 টাকা ক্রয় করে থাকেন, তাহলে এখানে মন প্রতি আবার 500 টাকা লস হয়ে গেল। এবং আরেকটি বিষয় হচ্ছে যে শুধুমাত্র আমাদের দেশের যে ধানগুলি রয়েছে সেটার উপরে বেস করে কিন্তু আপনার দাম উঠানামা করে না। ফর এক্সাম্পল দেখা গেল যে আপনার প্রচুর পরিমাণ বাইরের রাষ্ট্র থেকে ধান অথবা চাউল আমদানি করে নিয়ে আসছে বিভিন্ন আমদানিকারকরা, যে প্রচুর পরিমাণ ধান ও চাউল দেশের মধ্যে ঢুকার কারণে আপনার ওই দেশের যে চাউলটা রয়েছে বা ধানটা রয়েছে এটার দাম যেমনটা কমে যাবে, তার পাশাপাশি সব ধরনের আপনার পোলাওর চাউলের ধান এবং চাউল সব কিছুই একদম কমে, মানে আস্তে আস্তে কমে যাবে, কারণ ইউজ পরিমাণ কিন্তু আমদানি করে নিয়ে আসা হয়েছে। আবার যদি আমদানিটা যদি আপনার ইউজ পরিমাণ যদি না হয়, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে আবার দাম বেড়ে যেতে পারে। অর্থাৎ দেশের মধ্যে যে ধানগুলি বা চাউলগুলি রয়েছে এইটার উপরে যেমনটা আপনার এই যে মানে দাম বাড়বে কি কমবে এটা যেমন বেস করে নির্ভর করে, তার পাশাপাশি আপনার বাইরের দেশ থেকে কি পরিমাণ ধান ও চাউল আমদানি করে নিয়ে আসা হচ্ছে এই পোলাওর চাউল বা পোলাওর চাউলের ধান, সেটার উপরেও কিন্তু আপনার নির্ভর করে যে দাম বাড়বে নাকি কমবে। ঠিক আছে, তাহলে এখন যদি আসি যে এই ব্যবসাটি করার জন্য আপনার পুঁজি কত টাকা লাগবে। দেখুন, আমি ভিডিওর প্রথমে বলেছিলাম যে এই যে আপনার কারখানাটা দেওয়ার জন্য আপনি যে ঘরটা নির্ধারণ করবেন, সেই ঘরটা যেহেতু এটার মেজারমেন্ট হচ্ছে মিনিমাম সর্বনিম্ন 20 ফিট বাই 30 ফিট, তাহলে সেই ঘরটা যদি আপনার আগে থেকেই যদি আপনার তৈরি করা থাকে, হ্যাঁ,
হ্যাঁ, তাহলে দেখা গেলো যে এখানে তো আর নতুন করে ইনভেস্ট করতে হচ্ছে না। যদি আপনাকে খালি জায়গা করে নিতে হয়, যে আপনার জায়গা রয়েছে আপনি করে নেবেন, তাহলে সেক্ষেত্রে দেখা গেলো যেহেতু আপনি যদি উপরে ছাদ দিয়ে করেন, যে ছাদ দিয়ে আপনি 30 ফিট বাই 20 ফিট আপনি ঘরটা দিবেন, তাহলে সেক্ষেত্রে আপনার 3 থেকে 4 লক্ষ টাকার মতন একটি খরচ হতে পারে। এবং দেখা গেলো যে আপনি যদি মানে ভাড়া নিতে চান, যে আপনি আপনার মানে আপনি করবেনও না কোনো কিছু না, আপনার জমিও নেই, আপনি ভাড়া নেবেন আর কি। তো ভাড়া নিতে গেলে সেক্ষেত্রে দেখা গেলো যে এখানে অনেকেরই ঘর থাকে, এখন ওইটা ভাড়া নেওয়ার জন্য আপনাকে যদি কোনো অ্যাডভান্স পে করতে হয়, তাহলে সেই অ্যাডভান্সের বিষয়টা সম্পূর্ণ আলাদা, কারণ ওটা আমি নিজেও জানি না যে আপনি কত টাকা অ্যাডভান্স পে করবেন। ওটা যেটা আপনি দিবেন ওটা আপনি ধরে নেবেন। তাহলে এই মানে কারখানার ঘরটা ছাড়া আপনি এই যে মেশিনটা যে ক্রয় করবেন, এখানে ধরেন সম্ভাব্য 1 থেকে 1.5 লক্ষ টাকার মধ্যে আপনি যদি ভালো মেশিনটা ক্রয় করেন, তাহলে 1.5 লক্ষের মধ্যে আমি মনে করি ভালো একটি মেশিন আপনি ক্রয় করতে পারবেন। এর পাশাপাশি দেখা গেলো যে আপনি যে ধানটা ক্রয় করবেন, এখন ধান আপনি কত মণ ক্রয় করবেন, ধরেন এখানে আপনি ধানের দাম বাবদ 1 লক্ষ টাকা ধরে রাখেন, 1 লক্ষ টাকা ধান ধরে রাখেন, এবং ওইদিকে আপনি মেশিনটা 1.5 লক্ষ টাকা, তাহলে টোটাল 2.5 লক্ষ টাকা, আর যে প্রাসঙ্গিক যে প্যাকেট করবেন এখানে আরও 50,000 টাকা ধরে রাখেন, তাহলে টোটাল মিলিয়ে আপনি 3 লক্ষ টাকা যদি সর্বপ্রথম ফার্স্ট টাইম পুঁজি নেন, তাহলে এই ব্যবসাটা মোটামুটি স্টার্ট করা যেতে পারে। হ্যাঁ, তবে আমি যে মানে যে পুঁজিটার কথা বলতেছি, এই পুঁজিটা কিন্তু ফিক্সড কোনো কথা নয়, এখানে কম বেশি হতে পারে। এমনও দেখা গেলো যে আপনি 2 লাখ টাকা দিয়ে শুরু করে দিলেন, এমনও হতে পারে যে আরও 1 লাখ টাকা বেশি লাগতে পারে, তাই না? এর জন্য আমি বলতেছি যে এটা ফিক্সড কোনো কথা নয়, কম বেশি হতে পারে। তো এই ভিডিওতে আমি আপনাদের এই সম্পূর্ণ ব্যবসাটি যেভাবে বোঝানোর চেষ্টা করেছি, আশা করি যে আপনাদের উপকারে এসেছে, এবং সম্পূর্ণ যে ব্যবসাটা এটাও আপনারা শিখতে পেরেছেন। তারপরও যদি আপনারা কোথাও যদি বুঝতে না পারেন, কোথাও যদি কোনো সমস্যা হয়, এবং আরও যদি বিস্তারিত কোনো গাইডের প্রয়োজন হয়, হেল্পের প্রয়োজন হয়, তাহলে আমার ভিডিওর কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করবেন, আমি আপনাকে সেইভাবে উত্তর দিয়ে একটি গাইড করার চেষ্টা করব। এক কথায়, আপনি যদি ব্যবসাটা শুরু করতে চান, আপনাকে যদি আমার প্রয়োজন হয়, তাহলে আমি আপনার প্রয়োজনে থাকতে চাই, এক কথায়। তো আজকের এই ভিডিওটি এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।